হ্যালো স্টুডেন্টস, শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, অর্থাৎ যারা 2026 সালে ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য ইতিহাসের ক্লাস। ঠিক আছে, তো চলো আমরা ইতিহাসের টেক্সট বই ধরে ধরে ছোটো প্রশ্ন খুঁজে পড়ছিলাম। তো আমি তোমাদেরকে লাইন বাই লাইন এই বইটা থেকে প্রশ্ন বলে দিচ্ছি, তো আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা সেগুলোকে খাতায় নোট করে নাও। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার ক্লাস 10-এর প্রথম অধ্যায়, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, আমরা ক্লাস 4, আমাদের চতুর্থ ক্লাস এই পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা পড়বো শিল্প চর্চার ইতিহাস, এখান থেকে আমাদের 5 নম্বর ক্লাস। ঠিক আছে, আমি যেগুলো দাগিয়ে দেবো সেগুলো তোমরা খাতায় নোট করে দেবে। ঠিক আছে, লাল কালি দিয়ে আমি দাগিয়ে দিচ্ছি। তাছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ আমি কিন্তু যে প্রশ্নগুলো বলে দেবো সেগুলো তোমরা লিখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। শিল্প চর্চার ইতিহাস। দেখো, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। বলছে শিল্পকলা হলো মানব জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পকলার মধ্য দিয়ে মানুষের যেমন সৃজনশীলতার অভিব্যক্তি ঘটে, তেমনি সে এক অনাবিল আনন্দ উপভোগ করে। শিল্পকলার বিভিন্ন ধারার মধ্যে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার সঙ্গীত। ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঙ্গীত। বৈদিক যুগে সামবেদ থেকে এই ধারার সূচনা হয়। তাহলে বৈদিক যুগে কোথায়, কোন বেদে সঙ্গীতের সূচনা হয়? না, সামবেদে কিন্তু সঙ্গীতের সূচনা হয়। ঠিক আছে, ক্রমে ভারতের নানা প্রান্তে বিভিন্ন সঙ্গীত ঘরানার সৃষ্টি হয়েছে, যেমন গজল, খেয়াল, ধ্রুপদ, ঠুংরি, ভজন, কাওয়ালি, টপ্পা। পাঞ্জাবের উটচালকদের গানকে টপ্পা বলে, এটা একটু মনে রেখো। পাঞ্জাবের উটচালকদের গানকে কী বলা হয়? টপ্পা ইত্যাদি। এছাড়া আঞ্চলিকভাবে গড়ে উঠেছে অসংখ্য লোকসঙ্গীত। দীপক এবং মেঘ মালহার রাগের স্রষ্টা রামতনু পাণ্ডে ওরফে তানসেনকে বলা হয় হিন্দুস্তানি সঙ্গীতের জনক। তাহলে দেখো, দীপক মেঘমালহার রাগের স্রষ্টাকে রামতনু পাণ্ডে। ঠিক আছে, আর রামতনু পাণ্ডের ভালো নাম কি? ওরফে আমরা কি জানি? তানসেন। তানসেন কার ছদ্মনাম? রামতনু পাণ্ডের ছদ্মনাম। কাকে হিন্দুস্তানি সঙ্গীতের জনক বলা হয়? রামতনু পাণ্ডে ওরফে তানসেনকে। ঠিক আছে, প্রশ্নগুলোকে আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলোকে নোট করে নাও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই জন্যই বলছি যে আমি যে প্রশ্নগুলো বলবো তোমরা সেটা লিখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কী হবে? দীপক রাগের স্রষ্টাকে রামতনু পাণ্ডে, মেঘ মালহার রাগের স্রষ্টাকে রামতনু পাণ্ডে। প্রশ্ন করবে তানসেন কার ছন্দনাম? রামতনু পাণ্ডের ছন্দনাম। হিন্দুস্তানি সঙ্গীতের জন্য কাকে বলা হয়? তানসেনকে বা রামতনু পাণ্ডেকে। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই পরে। দেখো, নৃত্য। সম্ভবত ভারতে নৃত্যশৈলীর প্রকৃত সূচনা হয় আদি মধ্যযুগে দেবদাসী প্রথার মধ্য দিয়ে। ক্রমে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতের নানা প্রান্তে নানা ধ্রুপদী নৃত্যশৈলীর উদ্ভব হয়, যেমন ওড়িশায় ওড়িশি, এটা একটা। কেরালায় মোহিনীঅট্টম, কথাকলি। আচ্ছা, তামিলনাড়ুতে ভারতনাট্যম, মণিপুরে মণিপুরি, উত্তরপ্রদেশের কত্থক, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি ইত্যাদি। তাহলে এখান থেকে কী প্রশ্ন করে? বলবে যে মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যের? কেরালের। প্রশ্ন আসবে কথাকলি নৃত্য কোন রাজ্যের? কেরালের। প্রশ্ন আসবে ভারতনাট্যম নৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? তামিলনাড়ুতে। প্রশ্ন আসবে কত্থক নৃত্যটি কোন রাজ্যের? উত্তরপ্রদেশে। প্রশ্ন আসবে কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে, তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে নাও। এছাড়া আঞ্চলিকভাবে সৃষ্টি হয়েছে অসংখ্য নৃত্যশৈলী, যেমন গুজরাটের গরবা। মনে রাখবে, গরবা নৃত্যশৈলী কোন রাজ্যের? গুজরাটের। পাঞ্জাবের ভাংড়া, তাহলে ভাংড়া নৃত্যশৈলী কোন রাজ্যের? পাঞ্জাবের। আসামের বিহু, বিহু কোথাকার নৃত্য? বিহু কিন্তু আসামের নৃত্য। আচ্ছা, ছৌ, পুরুলিয়া, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ দেখা যায়? পুরুলিয়া জেলায়, প্রভৃতি লোকনৃত্য। আচ্ছা, আধুনিক ভারতের নৃত্যশিল্পের জনক বলা হয় উদয় শঙ্করকে। মনে রাখবে যে আধুনিক ভারতের নৃত্যশিল্পের জনক কাকে বলা হয়? উদয় শঙ্করকে। ঠিক আছে, আচ্ছা, তিনি ভারতীয় ও পাশ্চাত্যের নৃত্যশৈলীর মেলবন্ধন করে এক নতুন ঘরানার সৃষ্টি করেন, যাকে বলা হয় হাই ড্যান্স। ভারতের ধ্রুপদী নৃত্যের প্রবাদ প্রতিম পুরুষ ছিলেন কেলুচরণ মহাপাত্র। তাহলে ভারতের ধ্রুপদী নৃত্যের প্রবাদ প্রতিম পুরুষ কে ছিলেন? কেলুচরণ মহাপাত্র। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি আরেকবার বলছি, যে ওড়িশি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? ওড়িশায়। মোহিনীঅট্টম কোন রাজ্যে দেখা যায়? কেরালে। কথাকলি কোন রাজ্যে দেখা যায়? কেরালে। আচ্ছা, ভারতনাট্যম কোন রাজ্যে দেখা যায়? তামিলনাড়ুতে। মণিপুরী নৃত্য কোথায় দেখা যায়? মণিপুরে। কত্থক নৃত্য কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশে। আচ্ছা, কুচিপুড়ি নৃত্য কোথায় দেখা যাচ্ছে? অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, গরবা নৃত্যশৈলী কোন রাজ্যের? গুজরাটের। ভাংড়া নৃত্যশৈলী কোন রাজ্যের? পাঞ্জাবের। এইভাবে কিন্তু প্রশ্ন দেবে। ঠিক আছে, আধুনিক ভারতের নৃত্যশিল্পের জনক কাকে বলা হয়? উদয় শঙ্করকে। ঠিক আছে, তো একটা কথা মনে রাখবে, তোমরা টেক্সট বই এইভাবে যতটা পড়বে, তোমাদের কাছে যার যা টেক্সট বই আছে থাক, কিন্তু আমি মনে করি
প্রত্যেকটা টেক্সট বই কিন্তু খুব ভালো, আর প্রত্যেকটা টেক্সট বই যদি তুমি লাইন বাই লাইন পড়তে পারো, তাহলে এইভাবে যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমার শর্ট প্রশ্ন কিছু বাঁধবে না। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা এইভাবে তোমরা একটু স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, আর এইগুলোকে খাতায় নোট করে রাখবে। দেখো শর্ট প্রশ্ন কিন্তু 36 নাম্বার আছে ইতিহাসে, তো যে যত বেশি শর্ট প্রশ্নের উপর জোর দেবে তার কিন্তু নাম্বার তত বেশি উঠবে। ঠিক আছে, 2 নম্বর 4 নম্বর 8 নম্বর কমন প্রত্যেকে পাবে, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কমন হয় না, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। তো প্লিজ কেউ শর্ট প্রশ্ন বছরের শুরুতে সাজেশন করে করতে যাবে না, একদম থ্রুলি বইটা করবে। আর অবশ্যই আমার ভিডিওটা একটু দেখো মন দিয়ে, আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। আপনার এইগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো এবার বলছে নাটক। খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিসের এথেন্স ছিল নাট্যচর্চার পীঠস্থান। তাহলে নাট্যচর্চার পীঠস্থান কোথায় ছিল? এথেন্স, গ্রিসের এথেন্স। ঠিক আছে, গ্রিসের একটা শহর এথেন্স। তারপর দেখো এই সময় স্কাইলাসের হাত ধরে সেখানে নাট্যচর্চা শুরু হয়, সেই কারণে তাকে গ্রিক নাটকের জনক বলা হয়। তাহলে গ্রিক নাটকের জনক কাকে বলা হয়? স্কাইলাসকে। কি বললাম? গ্রিক নাটকের জনক। গ্রিক নাটকের জনক কাকে বলা হয়? স্কাইলাসকে গ্রিক নাটকের জনক বলা হয়। আচ্ছা, ইংরেজি নাটকের জনক কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। মনে রাখবে, ইংরেজি নাটকের জনক কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। আচ্ছা, হেনরিক ইবসনকে বলা হয় আধুনিক নাটকের জনক। তাহলে এখান থেকে দেখো আধুনিক নাটকের জনক কাকে বলা হয়? না, হেনরিক ইবসনকে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে যে নাট্যচর্চার পীঠস্থান কোন দেশ? গ্রিস। ঠিক আছে, কাকে গ্রিক নাটকের জনক বলা হয়? স্কাইলাসকে। কাকে ইংরেজি নাটকের জনক বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। আর কাকে আধুনিক নাটকের জনক বলা হয়? হেনরিক ইবসনকে। ঠিক আছে, তারপর দেখো নাট্যশাস্ত্রের ভারতবর্ষ ছিল এক ঐতিহ্যশালী দেশ। ভারতের প্রাচীন নাট্যশাস্ত্র দেখে নাও পঞ্চম বেদ নামে খ্যাত। তাহলে ভারতের প্রাচীন নাট্যশাস্ত্র পঞ্চম বেদ নামে খ্যাত, অর্থাৎ প্রাচীন নাট্যশাস্ত্র কে রচনা করেন? ভরতমুনি রচনা করেন। তাহলে ভারতের প্রাচীন নাট্যশাস্ত্র কে রচনা করেন? ভরতমুনি। ঠিক আছে, এবার তাকে ভারতীয় নাট্যশাস্ত্রের জনক বলা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে কাকে ভারতীয় নাট্যশাস্ত্রের জনক বলা হয়? ভরতমুনিকে। আর এখান থেকে প্রশ্ন আসবে যে প্রাচীন ভারতের নাট্যশাস্ত্র কাকে বলা হয়? আধুনিক নাট্যশাস্ত্রের প্রাচীন ভারতের প্রাচীন নাট্যশাস্ত্র বলা হয় পঞ্চম বেদ নামে খ্যাত। ঠিক আছে, রচনা করেন কে? ভরতমুনি। আর ভারতীয় নাট্যশাস্ত্রের জনক কাকে বলা হয়? ভরতমুনিকে বলা হয়। প্রাচীন ভারতে সংস্কৃত ভাষায় অসংখ্য নাটক লেখা হয়, যেমন ভাস রচিত, চারুদত্ত, স্বপ্নবাসব দত্তা। ঠিক আছে, তো চারুদত্তর নাটক কার লেখা? ভাসের লেখা। স্বপ্নবাসব দত্তা কার লেখা? ভাসের লেখা। শূদ্রকে মৃচ্ছকটিক, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম ইত্যাদি, এইগুলো সব নাটকের নাম। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসবে যে স্বপ্নবাসব দত্তা কার লেখা? ভাসের লেখা। মৃচ্ছকটিক কার লেখা? শূদ্রকের লেখা। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা। অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? কালিদাসের লেখা। তাহলে দেখো মধ্যযুগে ভারতীয় সংস্কৃতিতে নাটকের অঙ্গ হিসেবে তরজা, কবির লড়াই, যাত্রা ইত্যাদির প্রচলন ছিল। ভারতের আধুনিক নাটকের জনক বলা হয় ইব্রাহিম আল কাজীকে। দেখো ভারতের আধুনিক নাটকের জনক বলা হয় ইব্রাহিম আল কাজীকে। 1975 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম থিয়েটার হল বেঙ্গলি থিয়েটার, এবং 1872 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার স্থাপিত হয়। তোমরা এটা একটু মনে রাখবে সালগুলোকে, যে কলকাতা প্রথম থিয়েটার কবে স্থাপিত হয়? 1975 সালে, সেটার নাম কি? বেঙ্গলি থিয়েটার। আর 1872 সালে ন্যাশনাল থিয়েটার স্থাপিত হয়। তার ন্যাশনাল থিয়েটার কত সালে স্থাপিত হয়? না, 1872 খ্রিস্টাব্দে কিন্তু এই ন্যাশনাল থিয়েটার স্থাপিত হয়। এইগুলো তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নাও, ভিডিওটা পজ করো বা স্ক্রিনশট করে এগুলো লিখে নাও। আচ্ছা, বাংলা নাটকের প্রভাবপ্রতিম ব্যক্তিত্বরা ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, শিশির ভাদুরী, শম্ভু মিত্র, উৎপল দত্ত। ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন বিজন ভট্টাচার্য। বাংলায় 50-এর মন্বন্তরের প্রেক্ষিতে তিনি লেখেন নবান্ন নাটক। তাহলে এই নবান্ন নাটকটি কার লেখা? না, বিজন ভট্টাচার্যের লেখা। কি বললাম? একটু ভালো করে দেখে নাও, নবান্ন নাটকটি কার লেখা? নবান্ন নাটকটি কিন্তু বিজন ভট্টাচার্যের লেখা। ঠিক আছে, উৎপল দত্তের লেখা দুটি কালজয়ী নাটক হলো টিনের তলোয়ার, ফেরারি ফৌজ। তাহলে এই যে টিনের তলোয়ার এবং ফেরারি ফৌজ, এই নাটক দুটি কার লেখা? উৎপল দত্তের লেখা। টিনের তলোয়ার কার লেখা? উৎপল দত্তের লেখা। ফেরারি ফৌজ কার লেখা? উৎপল দত্তের লেখা। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই চলচ্চিত্র। শেষ আমাদের এই যে শিল্পচর্চা ইতিহাসের মধ্যে শেষ পার্টটা দেখে নাও। 1895 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর প্যারিসের হোটেলে ডি ক্যাফেতে অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়েরের হাত ধরে ব্যবসায়িকভাবে সিনেমা বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয়। লুমিয়ের ভ্রাতৃদ্বয়কে বলা হয় চলচ্চিত্রের জনক। তাহলে কাকে চলচ্চিত্রের জনক বলা হয়? না,
এই যে লুমিয়ার ভ্রাতৃদ্বয়কে চলচ্চিত্রের জনক বলা হয়। ভারতে নির্মিত প্রথম নির্বাক ও সবাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। মনে রাখবেন, ভারতে নির্মিত প্রথম নির্বাক এবং সবাক চলচ্চিত্র নাম কি? রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, এবং আলোমারা। তাহলে এখান থেকে প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। আর ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? আলোমারা। তাহলে এই সবাক চলচ্চিত্র আলোমারা আর নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, তো কি বললাম? ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র আর প্রথম সবাক চলচ্চিত্র আলোমারা। ঠিক আছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম নির্বাক ও সবাক চলচ্চিত্র যথাক্রমে বিল্বমঙ্গল। মনে রাখবেন যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম নির্বাক চলচ্চিত্র এই বিল্বমঙ্গল, আর সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী। ঠিক আছে, মনে রাখবে যে ভারতে দেখো বাংলায় এটা কি বলছি, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটা? বিল্বমঙ্গল। আর বাংলা ভাষায় রচিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটা? জামাই ষষ্ঠী। এটা মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো ভারতীয় চলচ্চিত্রের পথপ্রদর্শক হীরালাল সেন, যিনি 1898 খ্রিস্টাব্দে প্রথম কলকাতায় রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন। তাহলে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন কে? হীরালাল সেন। তাহলে দেখো ভারতীয় চলচ্চিত্রে হীরালাল সেনের কী অবদান? রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন কত সালে? 1898 সালে। কোথায়? না কলকাতায়। এটা মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদাসাহেব ফালকেকে। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলে? দাদাসাহেব ফালকেকে। তিনি রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি পরিচালনা করেন। রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রের পরিচালককে? না দাদাসাহেব ফালকে। 1955 খ্রিস্টাব্দে সত্যজিৎ নির্মিত পথের পাঁচালীর দৌলতে বিশ্ব চলচ্চিত্রে ভারতের স্থান পাক হয়। তাহলে পথের পাঁচালী সিনেমার পরিচালককে? না সত্যজিৎ রায়। এটি ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ হিউম্যান ডকুমেন্টারি তকমা সহ একাধিক পুরস্কার লাভ করে। স্বাধীনতোত্তর ভারতের খ্যাতনামা চিত্র পরিচালকগণ হলেন ঋত্বিক ঘটক, মৃণাল সেন, শ্যাম বেনেগাল এবং ঋতুপর্ণ ঘোষ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, অর্থাৎ এই পর্যন্ত আজকে পঞ্চম ক্লাস আমি শেষ করলাম, ফিফথ ক্লাস এটা। ঠিক আছে, এখান থেকে প্রশ্নগুলোকে একবার দেখে নাও যে চলচ্চিত্রের জনক কাকে বলে? লুমিয়ার ভ্রাতৃদ্বয়কে। আচ্ছা, ভারতের প্রথম নির্মিত নির্বাক চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? আলোমারা। ঠিক আছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? বিল্বমঙ্গল। আচ্ছা, বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম হলো জামাই ষষ্ঠী। ভারতের চলচ্চিত্রের পথপ্রদর্শক হীরালাল সেন। আচ্ছা, রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? হীরালাল সেন। কোথায়? কলকাতায়। কত সালে? 1898 খ্রিস্টাব্দে। ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক কাকে বলা হয়? দাদাসাহেব ফালকেকে। রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি কে নির্মাণ করেন? রাজা হরিশ্চন্দ্র দাদাসাহেব ফালকে। রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রের পরিচালককে? দাদাসাহেব ফালকে। ঠিক আছে, পথের পাঁচালী সিনেমাটি কে পরিচালনা করেন? সত্যজিৎ রায়। তো এই ছিল আজকের ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা অবশ্যই এগুলোকে একটু খাতায় নোট করে নাও। ঠিক আছে, আমি আর ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি কিন্তু পড়াতে প্রশ্নগুলোকে তোমাদের জানিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে, 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।